এই সবাইকে আহ, শুভ সন্ধ্যা। আমরা স্যার, হুম অস্ত্র আইনের চার হয়েছে যে সংজ্ঞা স্যার, চার কামান, অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জাম ও লাইসেন্স সংবলিত সংজ্ঞা। আচ্ছা, তারপর 5 রয়েছে যে বিনা লাইসেন্সে অস্ত্র এই প্রস্তুত, বাজারজাত, বিক্রয় নিষেধ, আচ্ছা, উৎপাদন নিষেধ। তারপর 6 হলে যে বিনা লাইসেন্সে আমদানি রপ্তানি নিষেধ স্যার। হুম, তারপর 7 হলো গিয়া, এটা একটু ভুলে গেছি স্যার, একটু মনে করতেন ভালো হইতে। এই দেখো। গুদাম 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 গুদাম। এই বিনা লাইসেন্সে গুদামজাতকরণ নিষেধ স্যার, সরকার অনুমতি ব্যতিরেকে। আট নয় নয় দশ নাই দশ নয় দশ ধারা হচ্ছে পরিবহনের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র বহনে পরিবহনের উপর নিষেধাজ্ঞা। বুঝতে পারছি, স্টপ। 11 হলে তল্লাশি গাড়ি স্থাপনের ক্ষমতা। এরপরে স্টপিং স্টপিং, স্টপ টকিং। এখন আমি শুরু করব। সাইমকে আমি আনমিউট করে দিচ্ছি। বুঝতে পারছি তোমাদের রিভিশনটা ভালো হয় না, একটু আগে বই খুলছো। আমি এটা স্যার, করে বই। আমি বলি স্যার। আচ্ছা, শুভ, এখন আমাদের ক্লাসের সময়, আমরা এখন কথা নিব না। শুরু করছি আমরা এখন। স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমাদের যে আজকের ক্লাসের। কই আমি কই আমার ছবি কই স্যার? এই আমি দেখেন কই আমি বই পাবো কই স্যার? আচ্ছা, আমরা গত পর্বে ক্লাস করেছিলাম 30 পর্যন্ত। আমাদের আজকে যে 19 থেকে আমরা ইতিপূর্বে তোমাদের পুরাতন যারা তাদের শেষ হয়ে গেছে। আর তোমাদের যারা আছো তোমরা রিভিশন হবে, সমস্যা নাই। আমরা আজকে দেখবো 19-এ 20-এর ক, 20 এবং 20-এর ক। দেখা যাচ্ছে? সবাই একদিন বলেন লেখাটা দেখা যাচ্ছে কিনা বা একটু বলতে হবে কিনা, লেখাটা ক্লিয়ার কিনা। লেখা ক্লিয়ার স্যার, গুড। এই যাকে রেসপন্স করবো সে বলবো। সাইম আজকে পান্না অনেক খুব স্পিড দেখাচ্ছে, মানে পড়াশোনা স্যার, খুব আই এম ভালো নাও করতেছে। ইন অফিস। তুমি তো লে ডাউন মারতেছো, কারণ কি? হোয়াই ডু ইউ লে ডাউন ইন ওর অফিস? আচ্ছা, ধারা 20, মনোযোগ, অ্যাটেনশন প্লিজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ধারা 20, আমরা ইতিপূর্বে আমরা কিন্তু এই যে 19-এর ধারা আমরা যেখানে পড়েছিলাম, এই যে 5, 6, 10, 13, 14, 15, এই 19-এ কিন্তু আমরা এটা পড়েছিলাম যে এই ধারা ভঙ্গের শাস্তি। এখানে আমরা যখন 20-এ যাচ্ছি, ঠিক এখানে একটু ক্রাইটেরিয়া আছে। অরুণা দি, আমরা কি 20 পর্যন্ত পড়ছিলাম নাকি 19-এর কত পর্যন্ত পড়ছিলাম? না, বীজ থেকে শুরু হবে স্যার। আচ্ছা, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা 20 থেকেই শুরু করতে যাচ্ছি। একটু মনোযোগ দেন, ক্লাসগুলো একটু ধৈর্য ধরে শুনেন। এই অনেকে পারেন, যারা পারেন ভালো, কিন্তু একটু আরেকবার রিভিশন হবে। এই 20-এ বলছে, এখানে কিছু ক্ষেত্র আছে। এই 20 ধারা যখন পড়বো আমরা, বিশেষ কিছু ক্ষেত্র দিয়েছে 20-এ, মনোযোগ দেন। যে কতিপয় অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে আমরা এখানে একটু নোট করবো। আজকে যদি আমি অন্য জায়গায় ক্লাস নিচ্ছি, অন্য বাসায় এসে আমার একটা নেটে এত প্রবলেম হচ্ছে, সংযুক্ত বলে অস্ত্র বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্রে যখন মেইন বইটা আপনারা যখন পড়বেন, একটা জায়গায় লেখা আছে বিশেষ ক্ষেত্রে। এই বিশেষ ক্ষেত্রে কেউ যদি, এই বিশেষ ক্ষেত্রে যখন বলবে কতিপয় ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে আমি বারবার একই জিনিস অনেকবারই একই রিভিশন রিপিট করি, যে এই 5, 6, 10, 14, 15 ধারা যে আমরা পূর্বে ভঙ্গ করছিল, এই অস্ত্রগুলো কোন কোন অস্ত্রগুলো, এই যে অস্ত্র যদি কেউ গোপন করে, তাদের আলাদাভাবে স্পেসিফিক ভাবে সাজা দেওয়া আছে। এখানে বলছে সাজা হচ্ছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। এই 20-এর ক 7 বছর, দুইটা আছে, একটা 7 বছর, আরটা হচ্ছে 14 বছর। এই 20-এর কতে দুইটা সাজা, একটা 7 বছর, আরটা হচ্ছে 14 বছর। 7 আর অবলিক 14, দুইটাই 7 বছর 14 বছর সাজার কথা বলা হয়েছে। এখন একটু মনোযোগ দেন, হয়ে যাবে এখন। এই 5, 6, 10, 14 ধারা যদি ভঙ্গ করে, আমরা এটি পুরো পড়েছি, বাট এই বিশেষ ক্ষেত্রে যে অস্ত্রগুলো রয়েছে সেগুলো যদি গোপন করে, অর্থাৎ কোথাও কখনো যদি তল্লাশির সময় যদি, যে ক্ষেত্রে তদন্ত করতে যাওয়া হয়েছে বা তল্লাশি করতে যাওয়া হয়েছে, যদি সেই ব্যক্তি অস্ত্র শস্ত্র শস্ত্র যদি বা কোনো গোপন করে,
সেই ক্ষেত্রে এই 20 ধারায় সাজাবে। আমরা 20 ধারার মামলা খুব কমই পাই, বাট তল্লাশির ক্ষেত্রে বলা আছে, এই ধারাটা হচ্ছে তল্লাশির ক্ষেত্রে বলা হচ্ছে। ক, এই 19 আমরা পড়েছি, ক, ঘ, ঘ, চ। আপনার পরীক্ষা যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, বাট এই টুলে যে 19-এর ক এগুলো মনে থাকে, আমরা যখন প্র্যাকটিস করাবো স্পেসিফিক ভাবে কিছু কিছু জিনিস আছে মনে থাকবে। বর্ণিতভাবে এমন কোনো কার্য করে যাতে এমন মনোভাব প্রকাশ করে দণ্ডবিধিতে বর্ণিত সরকারি চাকরির নিকট কোনো রেলওয়ে, যে কে কে কার কার নিকট এটা উপস্থাপন করবে, সরকারি চাকরি এবং রেলওয়ে নিযুক্ত। এখানে রেলওয়ে কেন আসছে? রেলওয়ে আসছে এই কারণে যে এখানে আমরা যখন রেলওয়ে পুলিশ বা রেলওয়ে যারা দায়িত্বে থাকবে, তারা যদি এটা কি করে, তল্লাশি করে কোথাও লাগেজে, ব্যাগেজে, তারা যদি তল্লাশি করে, তারা আহ, ওই সকল সরকারি কর্মচারী অথবা ওই সকল ব্যক্তিরা মনোযোগ দেন, যদি অজানা থাকে যে এখানে অস্ত্রটা নিয়ে আসার সম্ভাবনা নাই, কিন্তু সে ক্যারি করে দিচ্ছে এমন এক জায়গায়, এটা ওই যে লেখছে যে বাহনের কোনো চাকরি নিকট অজানা থাকে, তাহলে তাহলে 25 ধারা অনুযায়ী তল্লাশি কালে, এই যে আমরা 25 ধারা যে আমরা পাবো, 25 ধারা বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি আটক করো। এই যে কোনো অস্ত্র যখন আমরা উদ্ধার করতে যাব, যে কোনো জায়গায় অস্ত্র তল্লাশি করতে যাবো, অবশ্যই 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 বলা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা এই যে একটু পরেই পাবো অন্য সেকশনে, যদি কোনো ব্যক্তি অস্ত্র শস্ত্রের ক্ষেত্রে যদি ওই অস্ত্র দ্বারা কোনো বেআইনি ভাবে দখল করে, বেআইনি ভাবে তার কাছে রাখে, বা ওই অস্ত্র দ্বারা যদি কোনো ব্যক্তি যদি এমন ভাব পরিস্থিতি ভাবে রাখছে যে ওই অস্ত্র দ্বারা সে মৃত্যু ঘটাবে, কাউকে হত্যা করবে, এই সকল ক্ষেত্রে তখন ম্যাজিস্ট্রেটের কি নিয়ে আসতে হবে? তল্লাশি প্রয়োজন নাই ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে। কিন্তু সিচুয়েশনটা এরকম হয় যে এই অস্ত্র দিয়ে বড় ধরনের কোনো অপরাধ করতে পারে, এই ক্ষেত্রে সে তল্লাশি আহ, আহ, কি প্রয়োজন নাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ম্যাক্সিমাম তল্লাশি আমরা নিয়ে আসি। এখানে একটু বুঝেন, আমরা সব ক্ষেত্রে কিন্তু তল্লাশি পুরোটা নিয়ে আসতে পারবো না। আমরা যে থানা লেভেলে আমরা যখন মানে আপনারা তো কেউ সাব ইন্সপেক্টর হবেন, কেউ এসে হবে, আপনি সব ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেটের কাছে অনুমতি নিয়ে কাজ করেন, তাহলে আসামিও থাকবে না, মালামালও থাকবে না। তো পুলিশের এটা সুপ্রিম একটা পাওয়ার, ক্ষমতা এক্সারসাইজ দেওয়া হয়েছে যে কিছু কিছু এক্সেপশনাল রয়েছে, এই এক্সেপশনাল কারণে এদেরকে বিনা ওয়ারেন্টে আমরা তল্লাশি করতে পারি। এটা পুলিশের ক্ষমতা। আচ্ছা, মেন বইটা ভালো করে পড়বেন, 12 বলতেছি। এখানে আমরা 25 ধারার তল্লাশি ডাইরেক্ট বলে দিয়েছি স্পেসিফিক ভাবে যে তল্লাশি কালে 25 ধারার সময় যে আমরা ম্যাজিস্ট্রেটের যে তল্লাশি গুলো করবো, সেই সময় অস্ত্র শস্ত্র যদি গোপন করে, সেই ক্ষেত্রে 7 বছর কারাদণ্ড। এখন এই 19-এর কর ক্ষেত্রে কিন্তু আমরা ওই যে যে সকল অস্ত্র শস্ত্র আমরা কিন্তু পাইছিলাম, কি কি অস্ত্র আমরা বলছিলাম যে পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, এগুলো যদি বিশেষ ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই অস্ত্র শস্ত্র গুলাবার ক্ষেত্রে একই ক্ষেত্রে প্রযোজ্য। তবে ওই যে যদি পিস্তল, রাইফেল, অপরাধটা যদি পিস্তল, রাইফেল, শটগান হয়, আপনি কি বলে এটাকে, আহ, সাজাটা ডাবল হয়ে যাবে, 14 বছর হয়ে যাবে। এটা একটু করে একটু হেডলাইন যে কোন ক্ষেত্রে, যদি সেই ক্ষেত্রে যদি পিস্তল, রিভলভার, শটগান হয়, সেই ক্ষেত্রে তার অবশ্য জরিমানা 14 বছর হবে। আর আগে হচ্ছে যে এই যে 5, 6, 10, 13, 14, 15 ভঙ্গ করে যদি গোপন করে অস্ত্র গোপন রাখে, শুধু এইটুকু পরীক্ষা আসতে পারে যে অস্ত্র গোপন রাখার সাজা কত মানে হতে পারে, তাহলে নিম্নবর্ণিত অবশ্যই 20 এবং 7 বছর। আমরা কিন্তু ইতিপূর্বে 19 ধারায় আমরা পড়েছিলাম কত বছর সাজা পড়েছিলাম? 7 বছর। আর 19-এর ক পড়ছিলাম কত? 14 বছর, সরি 10 বছর। 19-এর ক 19 পড়ছিলাম 7 বছর, আর 19-এর ক হচ্ছে 10 বছর। এখানে যে ডাবল দুইটাই আছে, 7 বছর, 14 বছর। তাহলে 20 ধারা হচ্ছে গোপনে যদি কোনো অস্ত্র শস্ত্র, যে ধারাগুলোর কথা বলা রয়েছে, এক কথায় আপনার মনে রাখা হচ্ছে যে অস্ত্র শস্ত্র গোপন রাখে কোন ক্ষেত্রে, ওই যে তল্লাশি পরিচালনার ক্ষেত্রে যদি পিস্তল, রিভলভার, শটগান এই ক্ষেত্রে হয়, তাহলে সেটা কি হবে? ডাবল জরিমানা হবে, অর্থাৎ 14 বছরের কথা বলছে। অরুণাদি, শুনতে পাচ্ছেন অরুণাদি? আচ্ছা হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ আর হ্যাঁ শুনতে পাচ্ছি। বিশের সামারিটা আমাদের কি হবে? অস্ত্র শস্ত্র যদি গোপন করে, তাই না? বিশেষ সামারিটা হ্যাঁ মনে হ্যাঁ। রাখবেন, যদি অস্ত্র শস্ত্র গোপন রাখে কেউ, সেই ক্ষেত্রে যদি অস্ত্র শস্ত্র রিভলভার, শটগান হয়, সেই জরিমানা কি হবে? সাজাটা ডাবল হবে। আর ওই গচর ক্ষেত্রে, 19-এর ক্ষেত্রে 7 বছর। ওখানে কিন্তু 19-এর কিন্তু আমরা 7 বছর করছি, বাট বিশেষ ক্ষেত্রে আমরা যা পাইছি কি, যদি পিস্তল, রিভলভার হয়, সেটা হচ্ছে 10 বছর। এখানে মোটামুটি একটা ধারা একটু মনোযোগ দিলে তিনটা ধারার একটা মিনিংস চলে আসে। আমরা চলে যাবো এখন বিশের। এই যে শর্ত থাকে যে কোনো পিস্তল, রিভলভার, শটগান, আগ্নেয়াস্ত্র সম্পর্কিত অপরাধ সংঘটিত অপরাধীকে যাবজ্জীবন বা যে কোনো অল্প 14 বছর পর্যন্ত দণ্ডিত করা যাবে, যেটা বললাম আর কি। এই কথাটা এখানে নিচে আসছে আর কি। অস্ত্র আইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং অস্ত্র আইন থেকে সবসময়
প্রশ্ন থাকে। এখন একটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, মানে পরীক্ষায় একটু সরাই নেওয়া যায় কিনা, সরাই যায় না। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখা যাচ্ছে লেখা? স্যার আপনি কি রাঙামাটিতে আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। লেখা দেখা যাচ্ছে না, সাইড কাইটে গেছে। এই আস্তে, শীত কথা নাই, কম ক্লাস নাকি স্যার হচ্ছে। ওদিকে? তোমার উল্টোপাল্টা কথা বললো না। এই ক্লাসের সময় কেউ দণ্ড দিস এগেইন, ক্লাস থেকে বের করে দেবো বলে দিলাম। আচ্ছা, 20-এর ক, মনোযোগ দেন, এটা রিটার্নের প্রশ্ন আমাদের। আমি বারবার বলেছি, পেনাল কোড, মাইনর অ্যাক্ট এবং অন্যান্য আইনে যদি যে সকল ধারা ক আছে, ক, ক লাগানো শর্ট, মশা আছে, মশা একটু দেখো পারো কিনা। এই ক যত সেকশন রয়েছে এই ধারাগুলো অবশ্যই মুখস্থ করে যাবেন, দেখবেন রিটার্ন আসলে এমসিকিউ চলে আসছে। এই 20-এর ক ইজি করা আছে যে কিছু মামলায় বর্ধিত সাজা বা কোন ক্ষেত্রে, এটা একটা এমসিকিউ এবং রিটেন, মনোযোগ দেন। বারবার খালি কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে, যে কোন কোন মামলায় বর্ধিত সাজা দেওয়া যায়, বর্ধিত সাজা কেন দেয়। এই যে আমরা অস্ত্রায়নটা ইতিপূর্বে পড়েছি, একটু আগে আমরা একটু কথা বলেছি যে কিছু মামলায় বর্ধিত সাজা কি কি মামলা। এখানে ক্লিয়ার করে দিয়েছেন যে এই আইনে যাই কিছু থাকুক না কেন, যদি কেউ হত্যাকাণ্ডের সঙ্গে উদ্দেশ্যে, একদম ক্লিয়ার, এই আইনে একমাত্র একটাই সবচেয়ে সর্বোচ্চ সাজার কথা এখানে বলা রয়েছে, যে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে এই আইনে 20-এর ক। মনোযোগ দেন, এই আইনে যাই থাকুক না কেন, যদি কেউ হত্যাকাণ্ডের উদ্দেশ্যে, অথবা আমরা যদি মনে করি এই যে আমরা 13 ধারা পড়েছি, 13 ধারা বিধান লঙ্ঘন করে যদি পিস্তল, রিভলভার, রাইফেল, শটগান, অন্যান্য আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়, অথবা 14-15, আমরা 13 জানি, 14 জানি, 15 জানি, এই তিনটা ধারা যদি কেউ বিধান লঙ্ঘন করে অস্ত্রটি কারো দখলে রাখে, নিয়ন্ত্রণে রাখে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে 14 বছরের কম হবে না, সাথে জরিমানা হবে। এখানে একটু আপনাদের সাথে অ্যাড করি, এখানে এই আইনটার সাথে এখানে বলছে, আরেকটু অ্যাড করে দিচ্ছি, যে এই 13-14 বিধান লঙ্ঘন করে যদি অস্ত্রটি তার কাছে রাখে, অথবা মেন বইয়েও লেখা আছে অস্ত্রটি তার কাছে রাখাটা বেআইনি হয়ে পড়ে, এমন ভাবে সে রেখেছে, আমরা বুঝতে পারছি বা যে গোপন অনুসন্ধানে বা গোপন তদন্তে আমরা জানতে পারছি এই অস্ত্রটি দিয়ে সে যে কোনো সময় কাউকে হত্যাকাণ্ড করতে পারে, তাহলে অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে এই 20 ক দ্বারা কি দণ্ডে জরিমানা করা যাবে, সাজাটাও ডাবল হবে। এক কথা, হত্যাকাণ্ডে ব্যবহার হইতে হবে এই ধারা যদি কেউ আহ, আহ, মানে প্রমাণ করতে চায়। এটা আপনার ইয়েতে পড়েন, ওই মেন বইটা একটু ভালো করে লিখছে, আমি জাস্ট জিনিসটা লিখেছি। তাহলে আপনারা লিখবেন 13, 14, 15 ধারা এমন ভাবে আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে থাকে, অথবা আগ্নেয়াস্ত্রটা এমন ভাবে রাখে সে হত্যাকাণ্ডের জন্য ব্যবহৃত হতে পারে, তাহলে তাই ওই ব্যক্তির বিরুদ্ধে সাজা কি হবে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং 14 বছর সাজা। এই অরুণাদি বলেন, কোনো সমস্যা আছে কিনা বিষয়ের পর? আরেকবার বলেন স্যার। আচ্ছা, 20-এর কটা হচ্ছে কোন ক্ষেত্রে, অর্থাৎ শাস্তির পরিমাণ, দণ্ড, দণ্ডের পরিমাণ বৃদ্ধি করা যায়, মানে একজন স্যার, ব্যক্তি। হ্যাঁ। স্যার একটা প্রশ্ন স্যার। স্যার আমরা যদি স্যার ডাইরেক্ট বলি স্যার 13, 14, 15 ধারার বিধান লঙ্ঘন করলে? হুম, হ্যাঁ হ্যাঁ হবে, নো প্রবলেম। ওকে, আমি আরেকটু ক্লিয়ার করতেছি যে কতিপয় ক্ষেত্রে এই মামলায় বা এই আইনে দণ্ডের পরিমাণ বৃদ্ধি করা, শাস্তির পরিমাণ বৃদ্ধি করা কোন কোন ক্ষেত্রে। এখানে তিনটা বিষয় আছে, 13 একটা, 14 একটা, 15, তিনটা আইনে যদি কেউ অস্ত্র তার, তোমরা লেখবা 13 বিধান লঙ্ঘন করে, 13-তে কি বলা আছে? লাইসেন্স বিধি অস্ত্র বহন নিষেধ, তাই তো? তাহলে 13 ধারা বিধান লঙ্ঘন করে কেউ যদি পিস্তল, রিভলভার, শটগান এইসব নিয়ে যদি এমন ভাবে সজ্জিত থাকে, এমন ভাবে সে স্ট্যান্ডিং থাকে এনি প্লেসে, বা বুঝতে যে অস্ত্রটা ধরে আছে বা সে অস্ত্র নিয়ে মুভমেন্ট করতেছে, এরকম যদি আগ্নেয়াস্ত্রে সজ্জিত থাকে, সেই ক্ষেত্রে 14 এবং 15 ধারার বিধান লঙ্ঘন করে অস্ত্র তার দখলে রাখে, তার নিয়ন্ত্রণে রাখে, এবং পারিপার্শ্বিক ভাবে এতটা প্রতীয়মান হয় যে অস্ত্রটি তার কাছে রাখা বেআইনি, বা এই অস্ত্র দ্বারা সে হত্যাকাণ্ড ঘটাইতে পারে, ব্যক্তির দণ্ডের পরিমাণ বৃদ্ধি করা যেতে পারে। ক্লিয়ার অরুণদি? হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, একটু পড়বেন, মেন বইটা পড়বেন, আমি বারবার বলি মেন বইটা, আমি যেগুলো লিখতে বলবো ওগুলো আমি লিখে দিব, সমস্যা নাই, মেন বই থাকবে না, আমার লেকচার হচ্ছে মেন বইয়ের বাইরে না, মেন বইটাকে খেয়াল রাখবেন।
আচ্ছা, আমরা আসি 21। আজকে 30 পর্যন্ত পড়াবো, এই পর্যন্ত পড়াবো, 25, 25, 28, 30 পর্যন্ত শেষ করে দেবো আজকে। 21 ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটা হলো এমসিকিউ প্রশ্ন। স্যার এক একটা লাইন। প্রশ্ন স্যার, বিশে কোনো সাজা আছে নাকি স্যার? হ্যাঁ, বিশে স্যার, বিশে। কেন? তুমি কইছিলা মিষ্টির দোকানে গেছিলা? না স্যার, একটু ওই যে পানি খাইলাম তো। আরেকবার বলেন এই সাজাটা কত স্যার? যাবজ্জীবন মুক্তি 10 বছর নাকি 14 7 বছর? বছর 14 বছর লেখো, 7 বছর 14 বছর লেখো, যাবজ্জীবন তো বলছি, 7 বছর 14 বছর লেখা রাখো, দুইটাই আছে। কথা বলো। তুমি পানি খাওয়ার সাথে সাথে কি লেখা ফেলেছো না? আচ্ছা, 21। এত সাজা তোমার পরীক্ষায় এভাবে আসবে না, সারা সাজা নিয়ে টেনশন নাই, কিন্তু সেকশনটা তোমার হেডলাইনটা ভালো করে জানতে হবে। 21 ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ ফর এমসিকিউ। 21 হচ্ছে লাইসেন্সের শর্ত ভঙ্গ। এটা বোঝার কিছু নাই, যেহেতু আমরা বুঝতেছি যে লাইসেন্সের যে কন্ডিশন গুলো দেওয়া আছে, যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, যে নীতিমালা দেওয়া আছে, যে বিধান দেওয়া আছে, যে বিধি দেওয়া আছে, এই শর্ত সাপেক্ষে যে শর্তে লাইসেন্স মঞ্জুর করেছিল, এই শর্তগুলো যদি ভঙ্গ করে তাহলে মাত্র 500 টাকা জরিমানা, 6 মাস জেল। 21 ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। প্রশ্ন আউট করে দিলাম যে লাইসেন্সের শর্ত ভঙ্গের জন্য হচ্ছে 21। আমি আবার রিপিট করছি, আই রিপিট, কেউ যদি কোনো লাইসেন্সের শর্ত, লাইসেন্সের বিধি, লাইসেন্সের নীতিমালা, লাইসেন্সের জায়গা, লাইসেন্সের যে শর্তগুলো রয়েছে, শুধু শর্ত, যে কি কি কন্ডিশন দেওয়া হয়েছিল, এই শর্ত যদি কেউ মঞ্জুর করা হয়েছিল, যে শর্ত মঞ্জুর করা হয়েছিল, কি কি শর্ত, শর্তগুলো আমরা এই করলে আপনার শর্তগুলো মানতে হবে। শর্তগুলো যদি ভঙ্গ করে ডাইরেক্ট পরীক্ষা এমসিকিউ গেলে শর্তের কথা আসবে, শর্ত হলে 21, 6 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা। এখনটা হচ্ছে রিটেনের জন্য 22 ধারা রিটেন, মনোযোগ। 22 ধারাটা হচ্ছে রিটেন, এখানে দুইটা টপিক, 22 ধারাটার দুইটা টপিক। দুইটা টপিক কি? প্রথম টপিক হচ্ছে লাইসেন্স প্রাপ্ত নহে এমন লোকের নিকট জ্ঞাতসারে অস্ত্র ক্রয় করা। আপনি জানেন অস্ত্রটা লাইসেন্স প্রাপ্ত না, লাইসেন্স না, আপনি যা কি বলে আপনি জ্ঞাতসারে যে লাইসেন্সটা কিনলেন একজনের কাছ থেকে, এটা দিস ইজ অফেন্স এন্ড কগনিজেবল অফেন্স। এখন আরেকটা বিষয় হচ্ছে, বা ওই ব্যক্তির নিকট রাখার অনুমোদন নাই, কিন্তু ওই ব্যক্তির নিকট অস্ত্র অর্পণ করলেন, আপনি জানেন এর কাছে অস্ত্র রাখা যাবে না, এ তুই রাখ, এটা রাখা যাবে না, কিন্তু সরকার অনুমোদন নাই, আপনি তার কাছে অস্ত্রটা অর্পণ করলেন। এই দুইটা ক্ষেত্রে 22 ধারাটা রিটার্ন, বারবার বলতেছি, মানে পুরো ছোট শর্ট করে আসবে। এক নাম্বার হচ্ছে লাইসেন্স প্রাপ্ত নহে, মানে ওই যার কাছে আপনি লাইসেন্সটা রাখবেন, যাই না সেনে ওর কাছে যা রাখতেছেন, যে তার লাইসেন্স নাই রাখ থাকলে বলতেছেন না, এটা অন্যায়। দ্বিতীয়ত বলছে তার তার কাছে দখল, আমি তার কাছে যা রাখবো, দখল দখল রাখার অনুমতি নাই, সরকার কর্তৃক অনুমতি নাই, যা ডিলার এরকম কোনো কিছু অনুমোদন নাই, আপনি যা তার কাছে অস্ত্রটা অর্পণ করে দিলেন। এখানে বলে দিছে কারো লাইসেন্স না থাকে, 5 ধারা শর্ত বিক্রির জন্য, এই যে বলে দিছে। আমরা 5 6 5 ধারা যেটা বলছি, বিনা লাইসেন্স যদি কি করে উৎপাদন, রূপান্তর, বিক্রয় করে, সেই ক্ষেত্রে অবশ্যই এই শর্তটার কথা বলা হয়েছে। এখানে আপনি এত কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এত লাইসেন্স প্রাপ্ত নয় এমন লোকের জ্ঞাতসারে যদি অস্ত্র ক্রয় করেন, এটাও অপরাধ হবে। আর যার কাছে রাখার অনুমোদন নাই, তার কাছে যদি ওই ব্যক্তি অস্ত্র অর্পণ করে, সেটাও কি হবে? অন্যায় হবে। ক্লিয়ার? একটা মজার বিষয় আছে, এখানেও 6 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা, এখানেও 6 মাস কারাদণ্ড, 500 টাকা জরিমানা। 21 আর 22 জরিমানা এক, মানে সাজার পরিমাণ একই, এটা মনে রাখা যায়। 21 22-এর সাজার পরিমাণ হচ্ছে একই, সেম, আর দা সেম। 23 এখন আসে, এটাও এমসিকিউ। 23 হচ্ছে বিধি লঙ্ঘন। শর্ত আর বিধি কি এক নাকি? কে বলতে পারবেন লাইন্সের শর্ত আর বিধি এক কিনা? এনিওয়ান? পান্না, আর ইউ হেয়ার? ক্যান ইউ হেয়ার মি? পান্না শুনতেছে? Yes, yes, sir. Of course, I'm hearing now. কিছুই শুনি না, স্টপ। তোমার কথা শোনা যায় না, তো শুনছো, এটা ভালো হয়েছে। অরুণাদি বলেন তো, লাইসেন্সের শর্ত আর বিধি, বিধি কি, বিধিটা বলেন তো কি? শর্ত আর বিধি। হ্যাঁ, বিধি কি আর শর্ত কি? আচ্ছা, আমি বিধি বলি, শর্ত আমি আমি করে বলি। দিবে নাকি? আচ্ছা, আচ্ছা। শর্ত হচ্ছে, আমি বলে দেই, ক্লিয়ার করি। এখন আর একটু ইচি করে দেই, যে আপনি
আপনি যে বাসায় ভাড়া উঠছেন একদম ক্লিয়ার মনোযোগ দেন। আপনি যে বাসায় ভাড়া থাকতেছেন, বাড়িওয়ালার কাছে যখন আপনি ভাড়া নিতে যান, তখন উনি শর্ত দেন বাড়ি, আপনি সবকিছু যখন পছন্দ হয় তখন আপনার বাসাটা পছন্দ হয়েছে, আমার বাড়িটা আমার নিতে হবে। উনি বলেন শর্ত আছে, কি শর্ত? 3 মাসের অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে 3 মাসের অ্যাডভান্স দিবেন, 2 মাসের অ্যাডভান্স দিবেন। আর কি, আর নিজের কারেন্ট বিলটা নিজে করবেন। এই একটা শর্ত ক্লিয়ার। আর বিধিটা হচ্ছে ওই বাসায় যে রাস্তায় লেখা আছে এখানে ময়লা ফেলানো নিষেধ, বাসার সামনে লেখা আছে এখানে ময়লা ফেলানো নিষেধ, এটা কি শর্ত? শর্ত না, এটা হচ্ছে দিস ইজ রুল, দিস ইজ কি, এটা আইন, এটি বিধি। যেখানে ময়লা ফেলানো জরিমানা হবে, সিটি কর্পোরেশন লেখা আছে। এখন ক্লিয়ার বিষয়টা? শর্ত আর বিধির ভিতরে পার্থক্য, দিদি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমরা আইনে যাই। এই যে বিধি এখন মানে আইন, এই বিধি যদি কেউ ভঙ্গ করে তার এই আইনের, এই যে বিধি লঙ্ঘন করলে হবে। পরীক্ষায় আসছিল কোন ব্যক্তি অস্ত্র তাক করলেন, পরীক্ষায় এমসিকিউ আসছিল, রিটেনের প্রশ্ন আসছিল একটা, দেখেন আপনাদের এসএ থেকে সার্চ করে। কোন ব্যক্তি চেক পোস্টে অস্ত্র তাক করলেন, এটা কোন ধারায় হবে? শর্ত লঙ্ঘন হবে না বিধি লঙ্ঘন হবে, বলেন তো? বিধি বিধি লঙ্ঘন। ভেরি গুড, কে বললো? সুমন, ভেরি গুড। আর দিদি, মানে কোন ব্যক্তি চেক পোস্টে কি করছে, মানে চেক পোস্টের দিকে, এখন তাকে অ্যারেস্ট করেন না করেন পরে, আপনি তো গাইতে হবে যে সে যে আইন লঙ্ঘন করছে। আইনে তো তাকে যখন অস্ত্রটা দেওয়া হয় যে আপনি এই আইনগুলো মানবেন, যদি বিধি উল্লঙ্ঘন করেন তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, অস্ত্র আইনে আপনি বিনা অপরাধে গ্রেপ্তার করবেন, তাকে চালান দিয়ে দিবেন। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্স জানতে চাইছে যে এটা কি বিধান লঙ্ঘন করছে, কোন ধারা থেকে প্রশ্ন করছে। ক্লিয়ার? কোনো সমস্যা অরুণাদি, বুঝতে পারছেন এটা? হুম। বুঝে বললেন, না বুঝে তো আমরা নিব, সমস্যা না। 24, মনোযোগ দেন। 24, 24, 25 আমরা খুবই এটা বাজেয়াপ্ত, জাস্ট একটু জেনে রাখেন। আমরা এই অস্ত্র আইনে যাই কিছু পাই না কেন, সরকারের সবচেয়ে আমরা জানি আইন বিধান বিধি প্রণয়ন সবকিছু সরকার করেন। এখন যাই কিছু পান না কেন সরকারে, আমরা যে অবৈধভাবে যদি বেআইনিভাবে কোনো কিছু পাই, সবকিছু অপরাধের সংগঠনে যা কিছু পাওয়া যাবে, মনোযোগ দেন, অপরাধ সংগঠনে আমরা যাই কিছু পাই না কেন, দেখা গেছে একটা লোককে আমরা যখন চালান দিয়েছি, যেখানে আমরা ফরওয়ার্ডিং এ চালান দিয়ে সেটা বিচার টিচার করে দণ্ড হয়ে গেছে, বাট তার সাথে যে আলামত পাওয়া গেছে, অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, গোলাবারুদ পাওয়া গেছে, সামরিক সরঞ্জাম পাওয়া গেছে, মোড়ক পাওয়া গেছে, প্যাকেজ পাওয়া গেছে, ঘাটতি পাওয়া গেছে, যাই কিছু বলেন না কেন, গোপনে যাই কিছু করছেন, এই সকল সমস্ত অল আর এই জব্দ করে যা কিছু পাইছেন, সরকার কি করবেন? সরকার কে করবেন? বাজেয়াপ্ত করবেন হচ্ছে ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট। দণ্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেট কি করবেন? আদালতে বিবেচনা নিয়ে এগুলো কি করবেন? একদম ফরফিটেড করে দিতে পারে, মানে বাজেয়াপ্ত করে দিতে পারে। ক্লিয়ার? বাজেয়াপ্ত করার ক্ষমতা কার? দণ্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেট। আদালতের বিবেচনায় থাকবে, এগুলো কি করে দিবে? কে? বাজেয়াপ্ত করে দিবে। 24 হচ্ছে বাজেয়াপ্ত করার ক্ষমতা হচ্ছে এই যে দণ্ড প্রদান পরীক্ষা আদালত ম্যাজিস্ট্রেট। হ্যাঁ তাই বলছে সে, রাইট, ঠিক আছে। এখানে একটু একটু বেশি লেখা হয়েছে, একটু শর্ট করে দিছি, বইয়ে মনে হয় একটু শর্ট করে আছে। 24 হচ্ছে বাজেয়াপ্ত করার ক্ষমতা, যা কিছু পাবেন অল এই কানেকশনে, এই অস্ত্র আইনের কানেকশন যা পাবেন সব বাজেয়াপ্ত, দণ্ডপ্রাপ্ত হয় ওই দণ্ড প্রদানকারী আদালত কি করবেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক আদালতের বিবেচনা নিয়ে সে বাজেয়াপ্ত করে দেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটেনের জন্য এবং এমসিকিউ। এটা একটা প্রশ্ন আউট করে দিলাম আপনাদের পরীক্ষার জন্য, ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ রিটেন, এই প্রশ্ন, এটা যা যা আছে ওগুলো পড়বেন, মেন বইয়ে যেভাবে আছে 5 বার পড়বেন, কোনো মুখস্থ করবেন না। প্র্যাকটিক্যালি নেন, সবকিছু প্র্যাকটিক্যালি নিলে হবে। ম্যাজিস্ট্রেট করে তল্লাশি জব্দ, প্রথম হচ্ছে তল্লাশি পরে জব্দ। অরুণাদি বলেন তো, এই হেডলাইনের মানেটা কি, এই যে ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি ও জব্দ, এটার মানেটা কি? ম্যাজিস্ট্রেট তল্লাশি করবে এবং তল্লাশি করার পর যদি কেউ কোনো আলামত কিংবা কোনো কিছু পায় তাহলে সেটা জব্দ করবে। অর্থাৎ অনেকটাই কাছাকাছি। আমরা হেডলাইন দিয়ে যদি আগাই, আমরা ভিতরে না যাই, অর্থাৎ এই আইনে যাই কিছু থাকুক না কেন, ম্যাজিস্ট্রেট নিজেও তল্লাশি করতে পারেন, কাউকে তল্লাশি করাইতে পারেন। এখন ম্যাজিস্ট্রেট কোথায় তল্লাশি করে? ম্যাজিস্ট্রেটের জুরিডিকশন তো প্রত্যেকটা জুরিডিকশন আলাদা করা আছে, থানাওয়ারি ম্যাজিস্ট্রেট ভাগ করা আছে, অঞ্চল ভেদে ভাগ করা আছে, তার এখতিয়ারাধীন, তার এখতিয়ারের বাইরে না।
প্রত্যেকটা থানার এলাকা তার একটা জুরিডিকশনের ভিতরে যদি মনে করে কোথাও কোনো অস্ত্র লুকায় আছে, এটা যদি সে জানতে পারে, যে কোনো ভাবে জানতে পারে, খালি অস্ত্র শস্ত্র কেন, অস্ত্র শস্ত্র গোলা বারুদ সামরিক সরঞ্জাম অস্ত্র শস্ত্র যা যা আছে, এইসব যদি মনে হয় যে কোনোভাবে গোপনে লুকায় রাখছে বা বিশ্বাসযোগ্য হয়, যুক্তিসঙ্গত কারণ থাকে, তাহলে কি করবে, সে নিজেই এটা তল্লাশি করবে অথবা কাউকে দিয়ে তল্লাশি করবে। আর ম্যাজিস্ট্রেট থানার অফিসার ইনচার্জ যদি মনে করে যে এরকম তল্লাশি করা প্রয়োজন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসি, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কি করবে, অফিসার ইনচার্জ বা যিনি থাকবেন দায়িত্বে, উনি কি করবেন, একটা প্রেয়ার করবেন, তল্লাশি অনুমতি নিয়ে আসবেন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবেন, নিয়ে এসে ওই বাসায় কি করবেন, তল্লাশি পরিচালনা অর্জন করবেন, অথবা ম্যাজিস্ট্রেট থেকে তল্লাশি করবেন, অথবা অফিসার তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে, অল ডকুমেন্টস অর্থাৎ এর সাথে কানেকশনে যা যা পাওয়া যাবে সবকিছু জব্দ করে, আসামি পেয়ে গেলে আসামি, আর মালামাল পালে মালামাল কি করবে, ফর টু কোর্ট, কোর্টে কি করবে, রিপোর্ট দিবে। আর এই সব যা কিছু পাবে সবকিছু হেফাজতে নেবে কে, পুলিশ। ঠিক আছে? কোনো সমস্যা? এখানে একটা কথা বলছে, এরূপ তল্লাশি ম্যাজিস্ট্রেট দ্বারা ম্যাজিস্ট্রেটের সম্মুখে, এই যেটা বললাম, অফিসারের নামে ক্ষমতা বলে বিশেষ পত্র ক্ষমতা কোনো কর্মকর্তা দ্বারা তার সম্মুখে পরিচালিত হইবে। বলছে যে তাহার উপস্থিতি হবে, কিন্তু আসলে আমরা কিন্তু সময় স্বল্পতা এবং পরিবেশ পরিস্থিতি স্থান কাল পাত্র ভেদে আমরা সুযোগ পাই না, আমরা নিজের এই কার্যক্রম পরিচালিত পরে ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। খুব ইম্পর্টেন্ট এই ধারাটা, রিটেনের জন্য আউট করে দিলাম। বুঝতে পারছেন অরুণাদি? শাহ পড়ার আজকে আরিফ আজকে চঞ্চল দা আসতে পারেন ক্লাসে না? আচ্ছা ঠিক আছে, ওনাদের মিটিং নাকি ছিল। অরুণাদি বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। গুড, বুঝতে পারলাম। 26, 26টা হচ্ছে একটা এমসিকিউ আছে, সরকার কর্তৃক জব্দ আটক, অর্থাৎ ওই যে আমি যা বললাম, 24-এ বাজেয়াপ্ত করবে। এখন সরকারের দায়িত্বে যারা থাকবে, যে কোনো যে অস্ত্র অস্ত্র গুলো আবার সামরিক জব্দ করার আদেশ দিবেন এবং জব্দও করতে পারেন। জননিরাপত্তা প্রয়োজনে সমস্ত আটক রাখতে পারেন, সরকার যদি প্রয়োজন মনে করে সরকার জব্দও করতে পারে, আটক করতে। এটা তো জাস্ট হেডলাইন মনে রাখেন। 26 ধারায় 24 হচ্ছে বাজেয়াপ্ত, আর 26 হচ্ছে সরকার কর্তৃক জব্দ বা আটক করতে পারে। এটা সরকার নির্দেশ দিলেই, তার কাছে অস্ত্র অস্ত্র লাইসেন্স থাকা সত্ত্বেও সরকার যদি নির্দেশ দেয়, সমস্ত অস্ত্র আটক করে দিবে, সমস্ত অস্ত্র কি করে দিবে, জব্দ করতে পারে, তাই না? আচ্ছা, এখন 27টা আসেন। 27টা একটু বোঝার আছে, আমরা আমরা 5 ধারা পড়েছিলাম, আমরা 5 ধারায় এক কথা বলছিলাম, একটু একটু বুঝেন, মনোযোগ দেন। অব্যাহতি দেওয়ার ক্ষমতা, 27 ধারায় কি অব্যাহতি দিবি, একটা লাইন আছে, এটা অনেক বুঝতে চায় না, এই বোঝে না এই ধারাটা। অব্যাহতি, অব্যাহতি দেওয়ার ক্ষমতা সরকারের, কি করবে সরকার, যদি কোনো কিছু অব্যাহতি কাকে দিবে, ব্যক্তিকে দিবে। ওই যে নির্বাচনের সময় যে সময় অস্ত্রগুলা নিয়ে নিছিল অথবা অন্যান্য কারণে অস্ত্রগুলা তার হেফাজতে নিয়েছিল, এই জব্দ করছিল, সরকারের আদেশে আটক করা হয়েছিল, এই সরকারের গ্যাজেট, সরকারের গ্যাজেট দিয়ে দিবে সারা বাংলাদেশ যে এখন অস্ত্র ব্যবহার করা যাবে না। এই যে কিছু কিছু বিধান বা এরকম কোনো কিছু নিষিদ্ধকরণ, সরকার যখন নিষিদ্ধ করবে ওইসব নির্দেশের কার্যকারিতা পালন করার জন্য, যে বলতে পারে এখন থেকে এই আইনটা অব্যাহতি দিয়ে দিলাম, এখন থেকে আপনারা ব্যবহার করেন, অথবা বাতিল করতে পারে। এই অব্যাহতি হচ্ছে এটা, অস্ত্রর সাথে সম্পৃক্ত যে বিষয়, সরকার গেজেট দিয়ে যে সকল অ্যানাউন্স করে নিষেধাজ্ঞা জারি করছিল, এই সকল এ থেকে, ওই সকল ইয়া থেকে কি করবে, অব্যাহতি দিবে, তুলে নিবে, এক কথায় অব্যাহতি। এটা 27 ধারা মনে পড়াইতে চাইছিলাম, তাও একটু দিয়ে দিলাম। 27 ধারা হচ্ছে অব্যাহতি দিবে, অনেকে বুঝতে পারে না অব্যাহতি কারে দিবে। অব্যাহতি এই যে অফিসিয়াল গেজেটে সারা বাংলাদেশ যে সকল অস্ত্র শস্ত্র নিষিদ্ধ করছিল, যে এখন থেকে কন্টিনিউ ইউজ করেন, ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, এটা আবার কি করবে, অফিসিয়াল গেজেট করে দিবে। ক্লিয়ার দিদি? এই ছাত্র কি 2-4 দিন চলে গেল নাকি, বিষয়টা কি? এই ছাত্র আর কোথায়? হ্যাঁ, ওনাদের বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটা ধারা নেই, আরেকটা ধারা নিয়ে, 29 ধারা তো বাতিল, আমরা আরেকটা ধারা নেই। এই ধারা এই পর্যন্ত নিব না, 28 পর্যন্ত থাকবে, 27 28 এই পর্যন্ত নেই, আরেকটা ধারা নেই, 28 ধারা একটা নেই। এই পর্যন্ত আপনার এমসিকিউ প্রশ্ন তৈরি করবেন, অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপরাধ সম্পর্কে তথ্য প্রদান। আমরা অন্য আইনে মাইনর অ্যাক্টে যাই বলি না কেন, যেমন ফৌজদারি কার্যবিধি বলা হয়েছে, পিআরবি তে বলা হয়েছে, বিধিতে, যে কোনো কিছু অপরাধ হলে ইউ হ্যাভ টু কি পুলিশ। ইনফর্ম or information inform the your senior officer বা or superior officer, অথবা পুলিশ, যে কে জানি বললো পুলিশ, এটা হচ্ছে ওভার দ্য টেলিফোন। হ্যাঁ,
তাহলে পুলিশ এনপিআর অথবা ম্যাজিস্ট্রেট 120-এ বলা হচ্ছে, ফৌজদারি কার্যবিধি 150-এ বলা হচ্ছে আমরা এই ধারার সাথে কানেকশন দ্বারা পাবো কানেক্টিং, বাট এই ধারার সাথে অন্য এই ধারাটা ওখানে লাগাবো না। অপরাসম্পর্ক তথ্য হইতে পারে, এই অপরাসম্পর্ক কে দিবে তথ্য? এখানে তথ্য দিবে অবশ্যই যারা যারা তথ্য কে দিবে, ওই যে ব্যক্তির হেফাজত আছে সেও দিতে পারে, অথবা যদি জানতে পারে তার কাছে অস্ত্র আছে, অথবা রেল লাইনে রেলে অস্ত্র যাচ্ছে কিন্তু সংবাদ পায় তাকেও দিবে। কাকে দিবে? ম্যাজিস্ট্রেটকে দিবে, ম্যাজিস্ট্রেট নিকট প্রদান করবে। কিভাবে কিভাবে প্রদান করবে? এখন যদি অস্ত্রটা আছে এতে সন্দেহ করছে একটা ব্যাগেজে, এখন যদি মনে করে যে ওই লোকটা বলতেছে অস্ত্র নাই, যদি থাকে সে তথ্য দিয়ে দিবি, কিন্তু অস্ত্র নাই যে এইটা প্রমাণ করার দায়িত্ব তার। ঠিক আছে, এটা প্রমাণ করার দায়িত্ব তার। যদি এটা নাই আর যদি থাকে তাহলে তো কথাই নেই। এই যে যদি কোনো এরকম কোনো পরিবহনে, কোনো যাতায়াতে, কোনো বাক্সে, কোনো মোড়কে, কোনো প্যাকেজে, কোনো গাইডে এরকম যদি কেউ অস্ত্র ক্যারি করে, বহন করে বা নিয়ে যাওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই পুলিশ অফিসারকে তথ্য প্রদান করবে। অর্থাৎ নিকটবর্তী থানা অর্থাৎ নিয়ারেস্ট পুলিশ স্টেশন কি করবে? ইনফরমেশন দিবে। এবং যদি মনে হয় সন্দেহ হচ্ছে এরকম গাইড নিয়ে যাচ্ছে, অস্ত্র নিয়ে যাচ্ছে, অবশ্যই এরকম যুক্তিসঙ্গত কারণ থাকে। যদি যুক্তিসঙ্গত কারণ থাকে, বারবার একটা কথা বলছি, এই যে যুক্তিসঙ্গত কারণ বিশেষ ক্ষেত্রে কি কি, এগুলো একটু ভাষাগুলো লাগবে। তাহলে এই যে অস্ত্র নিয়ে কোনো অপরাধ সংঘটিত হতে পারে, যদি নিকটবর্তী থানায় অবশ্যই জানাবে এরকম অস্ত্র যাচ্ছে। কাকে জানাবে? অপরাধ সংঘটিত তথ্য দিতে পারে এরকম ব্যক্তি। আবার আরেকটা কথা যে এমন একজন সংবাদ দিলেও তার তথ্য গোপন রাখা রাখা যেতে পারে যে, এবং অস্ত্র আছে যুক্তিসঙ্গতভাবে জানতে পারলে, কিন্তু যার কাছে পাওয়া যাবে সে যদি মনে করে যে আমার কাছে নাই, তাহলে প্রমাণ করেন, অথবা যদি পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এটা প্রমাণ করা তাই দায়িত্ব, যদি নাই একটু করে নেবেন যে অপারেশন তথ্য হইতে পারে, এই যে পুলিশ অফিসারের তথ্য দেবে, এটা একটু পড়ে নিয়ে নেন আপনারা মেন বই থেকে। এটা বলছে যুক্তিসঙ্গত যদি কারণ না থাকলে অবশ্যই কি তথ্য দিতে বাধ্য থাকবে। আমরা 28 পর্যন্ত নিব, 29 বাতিল, আর 30টা একটু পরে নিবো আমরা পরে নেক্সট ক্লাস থেকে। তাহলে আমরা এটা রিপিট রিপিট করি। আমরা কোন থেকে পড়তেছিলাম একটু হেডলাইন গুলা। বিষ ধারা পড়লাম, গোপনে আমরা যদি অস্ত্র অস্ত্র গোপন করে, এক কথায় এইসব বিধান লঙ্ঘন করে যদি অস্ত্র গোপন করে, গোপন ধারা বলা আছে একমাত্র গোপন করার কথা রয়েছে বিষ ধারা, এইটুকু মনে রাখতে হবে। আর বিশেষ হচ্ছে বর্ধিত সাজার কথা বলা রয়েছে। বর্ধিত সাজা কি হবে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছর, এটা আমরা বলেছি। 21-এর সাথে পড়বেন মিলায় হচ্ছে আপনারা 23। 21 হচ্ছে লাইসেন্স শর্তভঙ্গ, আর 23 হচ্ছে বিধি লঙ্ঘন। আমি বিধি কাকে বলে আর তারপর হচ্ছে শর্তগুলো কি কি এটা বলছি। 21 হচ্ছে লাইসেন্স শর্ত, আর 23 হচ্ছে বিধি। আর 22 হচ্ছে মাঝখানে, 22টা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত নয় এমন ব্যক্তির কাছে যদি অস্ত্র রাখে, যে জেনে শুনে রাখা। আরেকটা হচ্ছে রাখার অনুমতি নাই, আপনি যা তার কাছে রাখলেন, এই দুটো বিষয়। 24-এ বলছি বাজেয়াপ্ত করবে কে? ম্যাজিস্ট্রেট। আর 25-এ বলছি ম্যাজিস্ট্রেট কর্তৃক তল্লাশি জব্দ। 26-এ বলছি সরকার কর্তৃক আটক। আমরা 24-এ বলছি বাজেয়াপ্ত, আর 26 বলছি সরকার কর্তৃক জব্দ আটক। একে একে পরিপূরক হলো, একটু পার্থক্য আছে, একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট আর একজন হচ্ছে সরকার। 27 অব্যাহতি। কি অব্যাহতি দেবে সরকার? ওই যে অফিসিয়াল গ্যাজেটে সারা বাংলাদেশে যে এক নির্দেশনা দিয়েছিল বন্ধ থাকবে, বের করতে পারবেন না, ওই নির্দেশনাটা উল্টো করে দিবে, এক কথায় তুলে নিবে। 28 অপরাধ সম্পর্কে তথ্য দিতে পারে কে? পুলিশ অফিসারকে অবশ্যই। কোনো যদি অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকে, অস্ত্র অস্ত্র নিয়ে যাচ্ছে কোনো যানবাহন বা রেলওয়ে রেলে, এরকম কোনো কিছু জানতে পাওয়া যায়, যুক্তিসঙ্গত কারণ না থাকলে অবশ্যই পুলিশ অফিসারকে সংবাদ দিবে। আজকে এই পর্যন্ত ছিল আলোচনা, আমরা নেক্সট টাইম থেকে আবার বলবো। আর আপনাদের একটা বিচার আছে। বিচার হলো, শোনা যাচ্ছে? স্টপ শেয়ারিং। আপনাদের বিচারটা করে নিয়ে নিই। বিচারটা হচ্ছে একজন একটা স্টুডেন্টও আমি দেখলাম না আজকে। ক্লাস কন্টিনিউ ক্লাস চলতেছে, কালকে থেকে গ্রুপ থেকে লিভ দেওয়া হবে। তো এই পানিশমেন্ট না দিলে হবে না, কারণ হচ্ছে পরীক্ষা চলে আসবে কদিন পরে। আস্তে আস্তে 4-5টা আইন শেষ করে দিচ্ছি, এখন তো একটু ভাষা বুঝতেছে আমার, আইনও বোঝার চেষ্টা করতেছে। আমি দেখলাম না এখন পর্যন্ত যে কেউ এমসিকিউ তৈরি করলো, প্রশ্ন তৈরি করলো, সব খালি হরিবল করে পড়ে যাচ্ছে। পাস পাচ্ছি, খুব মজা লাগতেছে, খুব ভালো লাগতেছে। আবার এরকম ছাত্র স্যার আমি দরকার। তৈরি করছি স্যার, কষ্ট করে তৈরি করছি। সবাই আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, যদি থাকে পার্সোনাল দিবেন, পার্সোনালে সবাই দিবেন। এই সবাই আনমিউট হন। আজকে আলোচনা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সবাই একটু হন, কথা বলেন।